আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাংলা নববর্ষ বরণে প্রস্তুত গোটা দেশ। রমনা বটমূল ও চারুকলায় চলছে বর্ষবরণের শেষ মুহূর্তের প্রস্তুতি। সার্বজনীন এ উৎসবে সবাইকে অংশ নেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। অন্তর্বর্তী সরকার কখনো নির্বাচিত সরকারের বিকল্প হতে পারে না, দাবি বিএনপির। ডক্টর ইউনূসকে বিতর্কিত করতে দীর্ঘ সময় ক্ষমতায় রাখার ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী। মডেল মেঘনা আলমের আটকাদেশ কেন অবৈধ নয় তা জানতে চেয়ে হাইকোর্টের রুল, নির্দোষ দাবি বাবার। গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক ছিল না, আইন উপদেষ্টা। এবারের সম্মেলনে ৩,১০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে। বহির্বিশ্বে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক ধারণা বদলে দেওয়াই মূল লক্ষ্য, বিডা চেয়ারম্যান। এবং অবশেষে বাংলাদেশের পাসপোর্টে ফিরল এক্সেপ্ট ইসরায়েল। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আগামীকাল বাংলা পঞ্জিকায় যোগ হচ্ছে নতুন আরেকটি বছর, ১৪৩২। বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুত গোটা দেশ। বর্ষবরণের বর্ণাঢ্য আয়োজনে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে দাবি করেছেন ডিএমপি কমিশনার। নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন থাকছে ১৮,০০০ পুলিশ সদস্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় স্বৈরাচারী মোটিফ পোড়ানোর ঘটনায় জড়িতদের আগামীকালের মধ্যেই গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন তিনি। এর আগে রমনা বটমূলে ছায়ানটের আয়োজন দেখে র্যাব মহাপরিচালক জানান, আগের যে কোনো সময়ের তুলনায় এবার নির্বিঘ্নে বৈশাখ উদযাপন করবে দেশবাসী। আদ্দিন সজীবের রিপোর্ট। একদল দুষ্কৃতিকারী পয়লা বৈশাখের আনন্দ আয়োজন ধূলিসাৎ করতে মুখোশ পরে অস্ত্র হাতে। মুহূর্তেই হাজির পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। নিয়ন্ত্রণে নিল পরিস্থিতি, উৎসবপ্রেমী মানুষকে জানান দিচ্ছে ভয় নেই বাংলাদেশ। পুরো ঘটনাটি প্রতীকী। বর্ষবরণের নিরাপত্তা ব্যবস্থার এটি একটি মহড়া হলেও এবারের আয়োজনকে আরো বেশি নির্বিঘ্ন ও নিরাপদ করতে সব ধরনের প্রস্তুতির কথা জানালো পুলিশ। ঝুঁকি নাই, আমরা তো ব্যাপক 18,000 আমরা 18,000 নিরাপত্তা কর্মী পুলিশ অফিসার নিয়োগ করতেছি। সাথে র্যাব আছে, বাংলাদেশ আর্মি আছে, এটিইউ আছে এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাও আমাদেরকে সাহায্য করতেছে। রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণের প্রস্তুতি এবং নিরাপত্তা পরিস্থিতি দেখে র্যাব মহাপরিচালক জানালেন, আগের যে কোনো বারের তুলনায় এবার পয়লা বৈশাখের উৎসব নিশ্চিন্তে উদযাপন করবে দেশের মানুষ। খ্রিস্ট ধর্মদের যে বড়দিন, ইংরেজি নববর্ষ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস, তারপরে মাসব্যাপী রমজান এবং সর্বশেষ যে ঈদ অনুষ্ঠানটি হলো, নিরাপত্তার দিক দিয়ে বলেন, আনন্দ উৎসাহের দিক দিয়ে বলেন, সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। এবং একই ধারাবাহিকতায় আমরা এই নববর্ষের অনুষ্ঠানেও সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো বলে আশাবাদী। সেই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় আনন্দ শোভাযাত্রার স্বৈরাচারী মোটিভে আগুনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশ ও র্যাবের। এটুকুই শুধু জানে রাখেন যে তদন্তকালীন সময়ে আমরা কোনো কথা বলি না কোনো মামলা সংক্রান্ত। তো এইটুকু আমি আপনাদেরকে বলতেছি, খুব নিকটে পৌঁছে গেছি এই মামলাটি ডিটেকশনের ক্ষেত্রে। এখানে নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তাদের যদি কোনো প্রকার কোনো ত্রুটি বিচ্যুতি থেকে থাকে অবশ্যই সে বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্বৈরাচারের সেই মোটিভ পোড়ানোর পর চারুকলা অনুষদের শিক্ষার্থীদের প্রচেষ্টায় আবারও নতুন করে এমন কিছু করার চেষ্টা চলছে, কিন্তু শেষ পর্যন্ত তা আনন্দ শোভাযাত্রায় থাকবে কিনা তা নির্ভর করছে পুরো কাজ শেষ হওয়ার পর। তবে এই মোটিভ থাকুক বা না থাকুক, স্বৈরাচারের বিরুদ্ধে আবু সাইদের দোহাত প্রসারিত করা বাংলায় স্বস্তি আর শান্তির মিছিলের অপেক্ষায় বাংলাদেশ। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। পয়লা বৈশাখ বাংলাদেশের সম্প্রীতির অন্যতম প্রতীক। তাই নিজেদের রীতি অনুযায়ী সার্বজনীন এই উৎসব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের সম্প্রীতি ভবন উদ্বোধনের সময় এই আহ্বান জানান তিনি। বলেন, নানা ধর্ম রীতিনীতির মধ্যেও সবাই এক পরিবারের সদস্য।
এদিকে দেশে সম্প্রীতি বজায় রাখার তাগিদ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সাইম। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়। রাজধানীর মেরুলবাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধবিহারের সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভিত্তিপ্রস্তরের পর সেখানকার প্রার্থনা হল পরিদর্শন করেন তিনি, মতবিনিময় করেন বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে। অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছাড়াও অংশ নেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এদেশ সবার, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবার এ দেশ, এই সম্প্রীতি বজায় রেখে আমরা বাস করতে চাই। আমরা চাই চিটাগং হিল ট্র্যাক্টসে, পার্বত্য চট্টগ্রামে যেন শান্তি বিরাজ করে। তার জন্য যা কিছু করতে হয় আমরা করতে রাজি আছি। সমগ্র দেশে এই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য যা কিছু করতে হয় সেটা আমরা করতে সবসময় সদা প্রস্তুত থাকব। ঐতিহ্য ও সভ্যতার নিদর্শন হিসাবে বৌদ্ধবিহারের গুরুত্ব তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের ক্ষেত্রে গৌরবময় ভূমিকা অব্যাহত রাখবে সম্প্রীতি ভবন। আন্তর্জাতিক বৌদ্ধবিহারের সম্প্রীতি ভবন বাংলাদেশের সম্প্রীতি ও মানবতার ঐতিহ্যকে ধারণ করে জাতীয় ও আন্তর্জাতিকভাবে গৌরবময় ভূমিকা রাখবে, এই আমার প্রত্যাশা। এ সময় সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে নিজ উপায়ে তা উদযাপনের আহ্বান জানান অন্তর্বর্তী সরকার প্রধান। আমি বরাবরই বলে এসেছি, নানা মত, ধর্ম, রীতিনীতির মধ্যেও আমরা সবাই এক পরিবারের সদস্য। এদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড় ও সমতলের বিভিন্ন সম্প্রদায় ও জনগোষ্ঠী সব মিলিয়ে এদেশের মানুষের বিচিত্র ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য। আগামীকাল পহেলা বৈশাখ আমাদের এই সম্প্রীতির অন্যতম প্রতীক। প্রত্যেকে নিজ নিজ উপায়ে নিজেদের রীতি অনুযায়ী আগামীকালকে উদযাপন করব। আমরা সবাই সার্বজনীন এই উৎসবে অংশ নেব। বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন 1981 সালে প্রতিষ্ঠা করে আন্তর্জাতিক বৌদ্ধ বিহার। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। অন্তর্বর্তী সরকার কখনোই নির্বাচিত সরকারের বিকল্প হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। যে ভোটাধিকার ফিরে পেতে হাজারো মানুষ জীবন দিয়েছে তা অস্বীকার করলে গণ অভ্যুত্থানের উদ্দেশ্যই প্রশ্নবিদ্ধ হবে বলে দাবি করেন তিনি। জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে সমমনা দলের নেতারা বলেন, ডক্টর ইউনূসকে বিতর্কিত করতে অনেকে অন্তর্বর্তী সরকারকে দীর্ঘ সময় ক্ষমতায় রাখার কথা বলছেন। বিস্তারিত থাকছে কামরুজ্জামান রাজীবের রিপোর্টে। ভাসানী অনুসারী পরিষদ সমর্থিত ভাসানী জনশক্তি পার্টির প্রতিনিধি সম্মেলনে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ সহ সমমনা দলের শীর্ষ নেতারা। তারা অভিযোগ করেন, নির্বাচনের সময়কাল নিয়ে সরকারের বিভ্রান্তিমূলক বার্তায় দেশে অনিশ্চিত অবস্থা বিরাজ করছে। সরকারের সমন্বয়হীনতার কারণে মানুষের মধ্যে সংশয় তৈরি হচ্ছে। রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব তৈরি করলে তা দেশের জন্য ভালো হবে না বলেও জানান নেতারা। সরকারের যদি কাজের গতি বাড়ানো যায়, অক্টোবর নভেম্বর মাসের মধ্যেও ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন করা সম্ভব। সুতরাং যত বেশি নির্বাচন অস্পষ্টতা হচ্ছে, ঘরে বাইরে তত বেশি নাশকতার আশঙ্কা বাড়ছে, ষড়যন্ত্রের ছকটা বাড়ছে। প্রফেসর ইউনূস নিজে 5 বছর ক্ষমতায় চান। উনি বলেছেন দেশের রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতিকে ঘোলাটে করবার জন্য এই সস্তা জনপ্রিয়তার উপরে যারা নৌকা ভাসাবার চেষ্টা করছে তাদেরকে আমি বিনীত অনুরোধ করব এই পথ থেকে সরে আসেন। এ সময় সালাউদ্দিন আহমদ আক্ষেপ করে বলেন, যে ভোটাধিকার ফিরে পেতে মানুষ জীবন দিয়েছে সে নির্বাচনের কথা বললেই সমালোচনার মুখে পড়তে হচ্ছে। যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায় মানুষ। নির্বাচনের কথা বললেই এই রকম সমালোচনা যেন আর চোখে দেখা যায় না, কিন্তু গণতন্ত্রের কথা বলে আপনারা গণতন্ত্রের উল্টা দিকে যাত্রা শুরু করবেন। নির্বাচনের কথা বলে নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করবেন। এটা কি গণতন্ত্রের জন্য শুভ? এটা কি গণ অভ্যুত্থানের প্রত্যাশা ছিল? এটা কি গণ অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা ছিল? ডিসেম্বরের মধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা প্রতিশ্রুত নির্বাচনী রুটম্যাপের জন্য দাবি করি, তখনই বিভিন্ন সময় বিভিন্ন উপদেষ্টা পর্যন্ত বক্তৃতা দিতে শোনা যায় জনগণ নাকি তাদেরকে 5 বছরের জন্য চায়। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হয়, সেটা অবশ্যই এদেশের মানুষের কামনা,
কিন্তু একটি নির্বাচিত সরকারের বিকল্প তো আপনারা হতে পারেন না। আপনারা অবশ্যই অনির্বাচিত, সেটা প্রতিদিনই আপনাকে স্মরণ করিয়ে দেওয়া হবে। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণের প্রস্তুতি দেখতে গিয়ে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সংস্কারের কথা বলে দীর্ঘদিন অনির্বাচিত সরকার দেশ পরিচালনা করতে পারে না। সংস্কারের ধারাবাহিকতা চলবে, কিন্তু গণতন্ত্রের ধারাবাহিকতা তো বন্ধ রাখা যাবে না। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। ব্যক্তি পর্যায়ের পাশাপাশি এবার সরকারি উদ্যোগে পালিত হয়েছে বাংলা বছরের শেষ দিন চৈত্র সংক্রান্তি। নানা ধর্মবর্ণের মানুষ যার যার মতো করে এই দিনটি পালন করেছে। রীতি অনুযায়ী ব্যবসায়ীরা এদিন পুরনো বছরের হিসাব নিকেশ মিটিয়ে নতুন বছর শুরুর প্রস্তুতি নেয়। রাজধানীতে দিনটি পালনের খবর জানাচ্ছেন ফজলে রাব্বি। বিদায় নিচ্ছে 1431, অনেকটা সাদামাটা ভাবে উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশা অন্তরে ধারণ করে। আবহমান কাল ধরেই বছরের শেষ দিন চৈত্র সংক্রান্তিতে ব্যবসায়ীরা বেশ কিছু রীতি মেনে দিনটি পালন করে। পুরনো হিসাব মিটিয়ে খোলা হয় নতুন হিসাব, তার নাম হালখাতা। এবার পুরনো ঢাকা বাদে সেই আনুষ্ঠানিকতা খুব একটা পালন করতে দেখা যায়নি। এই বছর আমরা সেভাবে এটা উদযাপন করতে পারছি না, কারণ গোল্ডের অনেক উদ্যোগতি করাতে আমরা যে ডিউটা ছিল এটা আমরা এখন আস্তে আস্তে কমিয়ে দিয়েছি। এখন আমরা কোনো ডিউতে আমরা যাচ্ছি না, সেই জন্য আমরা এটা সেভাবে উদযাপন করতে চাচ্ছি না। পহেলা বৈশাখ, চৈত্র সংক্রান্তিতে মিষ্টান্ন বিতরণ করতেন, এবার তাদের কোনো অ্যাক্টিভিটিস নাই, মানে কিনলেও নাই, না কিনলেও এরকম কোনো কিছু নাই। পুরান ঢাকায় আমরা ছোটবেলা থেকে যেটা দেখছি যে ময়মুরবিরা গেলে পরে দোয়া বা আশীর্বাদ করতো, মিষ্টি খাওয়াতো, এখন সেই জিনিসটা আস্তে আস্তে বিলুপ্তির পথেই। তবে বিচ্ছিন্নভাবে বিভিন্ন সংগঠন দিনটি রঙিন করার চেষ্টা করেছে। কামরাঙ্গীরচরে ঢাকাবাসী ও মার্স ল্যাবরেটরি স্কুল যৌথভাবে বের করেছিল প্রতীকী ঘুড়ি র্যালি। মাঠের যে অবস্থা, আমরা এত বড় বড় হাইরাইজ বিল্ডিং, আমরা কোথাও ঘুড়ি উড়ানোর মতো একটা পরিবেশ নাই, নিঃশ্বাস ফেলার মতো একটি জায়গা নাই। আমরা যেখানে এসেছি সেই কামরাঙ্গীরচর অর্থাৎ বেরিবাদ, এখান বাবুপুরা ব্রিজ থেকে শুরু করে আমিনবাজার পর্যন্ত এটি একটা সুন্দর একটা পরিবেশ হতে পারে, অর্থাৎ আশুলিয়ার মতো একটা সুন্দর পরিবেশ হতে পারে। তো জাদুঘরে যে দেখাম ওইটা আর খবর নেই। তো যাকে এখন আমাকে পরিবেশ সুন্দর করানো লাগবে, পরিবেশটা নষ্ট হয়ে গেছে, বিভিন্ন কারণে নষ্ট হয়ে গেছে। এই দখলবাজ মখলবাজ এইটা ওইটা মিলিয়ে দিলে আমরা সুন্দর নেই। চৈত্র সংক্রান্তি পালনে বিশেষ উদ্যোগ ছিল সরকারের দিক থেকে। এর অংশ হিসেবে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হয় বিশেষ কনসার্ট। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। মডেল মেঘনা আলমের আটকাদেশ কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মেঘনা রাষ্ট্রবিরোধী কোনো কাজে জড়িত ছিল না বলে দাবি করেছেন তার বাবা। মেঘনার গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক ছিল না বলে জানিয়েছেন আইন উপদেষ্টাও। তবে তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আছে বলে জানান তিনি। অন্যদিকে বিতর্কিত বিশেষ ক্ষমতা আইন বাতিলের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান আইন উপদেষ্টা। রিপোর্ট মাহবুব কবির চপলের। আমার বাসায় কিছু মানুষ আক্রমণ করেছে, তারা নিজেদেরকে পুলিশ পরিচয় দিচ্ছে। আমি বলেছি যে হঠাৎ করেই আলোচনায় মিস আর্থ বাংলাদেশ খ্যাত মডেল মেঘনা আলম। গত বুধবার গ্রেফতারি পরোয়ানা ছাড়াই তাকে রাজধানীর বাসা থেকে হেফাজতে নেয় ডিবি পুলিশ। সে সময় তিনি ফেসবুকে লাইভ করছিলেন। প্রচন্ড পরিমাণে নক করছে। 3 দিন পর বিশেষ ক্ষমতা আইনে তাকে 1 মাসের কারাদণ্ড দেয় ম্যাজিস্ট্রেট আদালত। এর আগে সৌদি রাষ্ট্রদূতের সাথে সম্পর্ক নিয়ে ফেসবুকে পোস্ট দেন মেঘনা। এভাবে তাকে আটকের পর ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতারের কড়া সমালোচনা করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও বিশিষ্টজনরা। বিতর্কের মুখে সরিয়ে দেওয়া হয় ডিবির ঢাকা মহানগরের প্রধান রেজাউল করিম মল্লিককে। আইন উপদেষ্টা বলেন, মেঘনাকে গ্রেফতারের প্রক্রিয়া সঠিক ছিল না, তবে এই ঘটনায় সৌদি আরবের সাথে সম্পর্কে প্রভাব ফেলবে না। মডেল মেঘনা আলমের ব্যাপারে কিছু তদন্ত পুলিশ করছে এবং ওনার বিরুদ্ধে কিছু অভিযোগ আছে, সুনির্দিষ্ট অভিযোগ আছে, কিন্তু ওনাকে যে প্রক্রিয়ায় গ্রেফতার করা হয়েছে স্পেশাল পাওয়ারস অ্যাক্ট, সেটা সঠিক হয় নাই। আমাদের সরকারের অনেক ভুল হবে, সব সরকারে আমাদের ভুল হয়, আপনারা খালি দেখবেন আমরা ভুলটা কারেক্ট করি কিনা। তো এখন যখন আমি সরকারের দায়িত্বে আছি, আমাকে কি একটু সৌদি আরবে যারা প্রবাসী শ্রমিক আছে তাদের স্বার্থটা চিন্তা করব না? বা কোনো কারণে ওই বাজারটা সংকুচিত হয় নাকি, এটাকে আমি চিন্তা করব না? 1974 সালে পাশ করা হয় বিশেষ ক্ষমতা আইন, যেখানে পরোয়ানা ছাড়াই যে কাউকে
গ্রেফতারের বিধান আছে। সাধারণত রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে এ আইনের অপব্যবহারের অভিযোগ রয়েছে। অন্তর্বর্তী সরকার সেটি বাতিল করবে কিনা এমন প্রশ্নের জবাব দেন আইন উপদেষ্টা। আর বিশেষ ক্ষমতা আইন বা অন্যান্য নিবর্তনমূলক আইনের ব্যাপারে আমরা বিচার বিভাগীয় যে সংস্কার কমিশন আছে তাদের রিপোর্টের জন্য অপেক্ষা করেছি। কিছুটা রাজনৈতিক কনসেনসাস তৈরি করা প্রয়োজন। ধরুন আমরা বিশেষ ক্ষমতা আইন বাতিল করে দিলাম, এরপর একটা পলিটিক্যাল গভর্নমেন্ট এসে আমাদের সিদ্ধান্ত বাতিল করে দিল, লাভ আছে কোনো? কালো আইনে মডেল মেঘনাকে কারাগারে পাঠানো হয়েছে বলে মনে করছেন তার আইনজীবী। এ সংক্রান্ত রুল জারি করেছে হাইকোর্ট। মেয়েকে নির্দোষ দাবি করেন তার বাবা। হাইকোর্ট আজকে রুল জারি করে এবং রুলের মধ্যে তারা দুটো বিষয় নিয়ে আসেন, এবং দ্বিতীয়ত কেন যে ডিটেনশন অর্ডার দেওয়া হয়েছে তাকে বিশেষ ক্ষমতা আইনের অধীনে, সেটাও কি কেন আইন বহির্ভূত ঘোষণা করা হবে না, এই মর্মে হাইকোর্ট আজকে রুল জারি করেছে। সৌদি অ্যাম্বাসেডর ঈসা ইউসুফ তার সাথে একটা সম্পর্কের ভিত্তিতে, হ্যাঁ, তো সেইটার একটা অভিযোগ ওইভাবে করছে, কিন্তু সেইটা তো তার বিরুদ্ধে দাঁড় করা নাই সেরকম কোনো অভিযোগ করছে সম্পূর্ণ ভিন্ন। আইন শৃঙ্খলা আপনার ক্ষতি করা, তারপরে অর্থনৈতিক অবনতি করা, কিন্তু সেগুলো কি করেছে সেগুলো তো কিছুই উল্লেখ করে নাই। একটা দেশের অর্থনৈতিক ক্ষতি করলে তার দৃশ্যমান তার এভিডেন্স থাকবে না। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। মানে সহ্য করা খুব কঠিন। এবারের বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে ৩,১০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে বলে জানিয়েছেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। এক ব্রিফিংয়ে তিনি বলেন, কেউ বিদেশি বিনিয়োগ নিয়ে এলে তাকেও প্রণোদনা দেবে সরকার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 3rd টার্মিনাল দ্রুত চালু করতে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন বলেও জানান বিডা চেয়ারম্যান। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। দেশের প্রথম বিনিয়োগ সম্মেলন শেষে এর বিস্তারিত জানাতে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক ধারণা পরিবর্তন করা এবং বিনিয়োগের পাইপলাইন তৈরি করা সামিটের মূল লক্ষ্য ছিল বলে জানান তিনি। এই ৩,১০০ কোটি টাকার ফুল ক্রেডিট আমরা এই সামিটকে দেওয়া উচিত হবে না। এই সামিটের আগে অনেক কাজ করে এই ৩,০০০ কোটি টাকাতে ১০০ কোটি টাকাতে আনা হয়েছে। পৃথিবীর কোনো মানুষ, কোনো ইনভেস্টার কোনোদিন একটা সামিটে এসে আবেগপ্রবণ হয়ে হঠাৎ করে ১০০ কোটি টাকার একটা চেক লিখে ফেলে না। যে আমাদের সামিটের সফট যেই উদ্দেশ্যটা ছিল, যেটা কোয়ালিটেটিভ এন্ড যেটা প্রবাবলি দি মোস্ট ইম্পর্টেন্ট উদ্দেশ্য, সেটা হচ্ছে যে তাদের পারসেপশনটা চেঞ্জ করা। আমরা একই সাথে সংস্কারের কাজ করব, একই সাথে আমরা বিনিয়োগ ব্যবস্থার উন্নতি করার চেষ্টা করব, বাট একই সাথে আমাদের একটা পাইপলাইন বিল্ড করতে হবে। কারণ এই ইনভেস্টার ১২ মাস পরে যদি বাংলাদেশে ইনভেস্ট করার ডিসিশনটা নিবেন, ততদিনে হয়তো আমরা ইনভেস্টমেন্টের সিচুয়েশনটা ইমপ্রুভ করে ফেলতে পারবো আগামী 12 মাসে। বিদেশি বিনিয়োগ এনে দিলে প্রণোদনা দেয়া হবে বলে সরকারের সিদ্ধান্তের কথা জানান আশিক চৌধুরী। এফডিআই তে আমরা প্রণোদনা দিতে পারি কিনা এটা নিয়ে আমরা একটা ডিসকাশন করেছি। যে ধরেন বাংলাদেশি একজন প্রবাসী নন রেসিডেন্ট বাংলাদেশি যিনি চায়নায় থাকেন, উনি যদি একটা $100 মিলিয়ন ইনভেস্টমেন্ট নিয়ে আসেন, তা আমরা তো বাংলাদেশের রেমিটেন্স পাঠালে 2.5% করে ক্যাশব্যাক দিই। ভদ্রলোক যদি $100 মিলিয়ন ইনভেস্টমেন্ট নিয়ে আসেন, তাকে আমরা কেন একটা পার্সেন্টেজ কনসালটেন্সি ফি হিসেবে দিতে পারি না বা প্রণোদনা হিসেবে দিতে পারি না? ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের কারণে প্রধান উপদেষ্টা বিমানবন্দরের 3rd টার্মিনাল দ্রুত চালু করার পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন বলে জানান বিডার নির্বাহী চেয়ারম্যান। গাজীপুরে প্রডিউস করে ঢাকা থেকে ফ্লাই করে নিয়ে যেতে পারছি না, কিন্তু দিল্লি বা কলকাতা থেকে আমরা আরো সস্তায় নিয়ে যেতে পারি। এই কারণে লোকজন ট্রান্সশিপমেন্ট করতে চায়। তো এইটাকে আমি এই কারণে অপরচুনিটি হিসেবে দেখি যে আমাদের তো এখন অপশন নাই, আমরা এখন আর কলকাতা দিল্লিতে যেতে পারবো না। আমাদের ঢাকা এয়ারপোর্টকে আরো অনেক এফিসিয়েন্ট করতে হবে, তাহলে আমরা বিজনেসটা লুজ করবো। তো ঢাকা এয়ারপোর্টকে এফিসিয়েন্ট করার একটা সুযোগ পাওয়া গেছে, সিলেট এয়ারপোর্টকে এফিসিয়েন্ট করার সুযোগ পাওয়া গেছে, সৈয়দপুর, কক্সবাজার, লালমনিরহাট বেশ কয়েকটা এয়ারপোর্টকে রিইউটিলাইজ করার একটা সুযোগ পাওয়া গেছে। 50টি দেশের 415 জন বিদেশি সহ মোট 710 জন বিনিয়োগকারী সামিটে অংশ নিয়েছেন। 4 দিনে সরকারের খরচ হয়েছে 1.5 কোটি টাকা। সামিটে মোট 6টি MOU স্বাক্ষর হয়েছে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা ও তার মেয়ে টিউলিপ সিদ্দিক, ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং অপর মেয়ে আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। সকালে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের দেয়া চার্জশিট আমলে নেন। আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। দুদকের প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গত বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
পূর্বাচলে রাজুকের ৬০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার প্রমাণ পাওয়ায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার পরিবারের সদস্য সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন এবং জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১৪ কর্মকর্তার বিরুদ্ধে পৃথক ৮টি অভিযোগপত্র বা চার্জশিট দাখিল করে দুদক। বাংলাদেশের পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল বা ইসরায়েল ব্যতীত শব্দ দুটি পুনর্বহাল করা হয়েছে। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ সূত্রে বিষয়টি জানা গেছে। সুরক্ষা সেবা বিভাগের উপসচিব নীলিমা আফরোজ জানান, পাসপোর্টের নতুন করে এক্সেপ্ট ইসরায়েল বহাল করা হয়েছে। এ বিষয়ে জারি করা হয়েছে প্রজ্ঞাপন। এর আগে বাংলাদেশের পাসপোর্টে লেখা থাকত ইসরায়েল ব্যতীত এই পাসপোর্ট বিশ্বের সব দেশ ভ্রমণের জন্য প্রযোজ্য। তবে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ২০২০ সালে নতুন ই পাসপোর্ট চালু করলে সেখান থেকে এই কথাটি বাদ দেয়। ৫ বছর পর আবারও বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ভ্রমণ নিষিদ্ধ করল অন্তর্বর্তী সরকার। ফিলিস্তিনের উপর ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে গতকাল ঢাকায় মার্চ ফর গাজা কর্মসূচি থেকে ইসরায়েলের সাথে বিশ্বের সব মুসলিম দেশকে সম্পর্ক ছিন্ন করার কঠোর বার্তা দেয় বাংলাদেশের লাখো লাখো মানুষ। আগামী বাজেটে কর কাঠামোয় বৈষম্য থাকবে না বলে জানিয়েছেন এনবিআর জাতীয় চেয়ারম্যান আব্দুর রহমান খান। রাজধানীর একটি হোটেলে ঢাকা চেম্বার আয়োজিত প্রাক বাজেট আলোচনায় তিনি বলেন, অন্যান্য দেশের সাথে মিল রেখে দেশে কর হার সমন্বয় করা হবে। একই অনুষ্ঠানে বিনিয়োগ বান্ধব কর ব্যবস্থার দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় ব্যবসায়ীদের পক্ষ থেকে সরকারকে মিথ্যা তথ্য দেয়া বন্ধের আহ্বান জানানো হয়। সাইফুল আলমের রিপোর্ট। ২০২৫-২৬ অর্থ বছরের বাজেটকে সামনে রেখে বেসরকারি খাতের প্রত্যাশা নিয়ে আলোচনা সভায় অংশ নেন বিভিন্ন খাতের ব্যবসায়ীরা। বরাবরের মতোই ব্যবসায়ী নেতাদের অভিযোগ, প্রতি বছর যারা বেশি পরিমাণের কর দেয় তাদেরকেই হয়রানির শিকার হতে হয়। সেই সাথে অবকাঠামো সমস্যা, বিদ্যুৎ ও জ্বালানির স্বল্পতা তো আছেই। আমরা আজকাল IMF এর প্রেসক্রিপশনে চলি, আমাদেরকে ৯.৫% যেতে হবে ওই ট্যাক্স জিডিপি রেশিওতে। সেটা কিন্তু এক্সিস্টিং ট্যাক্স পেড দিয়ে কোনোভাবে সম্ভব না। আমরা নিজেরা ব্যবসায়ীরা আমরা ভ্যাট ফাঁকি দিচ্ছি, যার কারণে আজকে কালেকশনের সমস্যা হচ্ছে। আমেরিকার সাথে যে আমাদের সমস্যাটা তৈরি হয়েছে, সেখানেও আমাদের এই ট্যারিফ স্ট্রাকচারটা যদি কমে আসে তাহলে 74 এর যে 37 করা হয়েছে এইটাও কমে যাবে। আর ট্রেড ইমব্যালেন্সটা নিয়ে আমরা কথা বলেছি, এইটাও আমেরিকার সাথে ট্রেড ইমব্যালেন্সটা কমানোর যথেষ্ট সুযোগ রয়েছে। এবিসিসি এর সাবেক সভাপতি আব্দুল আউল মিন্টু বলেন, বাজেটের সময়ও মিথ্যা তথ্য দেন সরকারি কর্মকর্তারা। অন্যদিকে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর পরামর্শ, কর কাঠামো বিনিয়োগ বান্ধব না হলে কোনো পদক্ষেপই কাজে আসবে না। এনবিআর এর কাছেই যেতে চান না, কারণ আপনি যেই মাত্র সাবমিট করবেন তখনই হ্যারাসমেন্টের মুখে পড়বেন। অতএব দয়া করে যদি ওনারা যারা ট্যাক্স দেয় ওদেরকে একটু ছাড়, ওদের হ্যারাসমেন্ট কমান, আর যারা দেয় না তাদেরকে আপনারা ধরেন, আমরা সহায়তা করব। আমাদের পুরো ট্যাক্সেশন মডেলতে হতে হবে যে আমরা কিভাবে ইনভেস্টমেন্ট করাবো দেশের মধ্যে। আমাদের কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে, যেখানে আমাদের স্কিল সেট কম্পিটিশনের মধ্যে আমরা যেতে পারি। এইগুলোকে সবকে মাথায় রাখতে হবে। প্রাক বাজেট আলোচনায় এনবিআর চেয়ারম্যান জানান, আগামীতে কর বৈষম্য কমানোর পাশাপাশি কর হারের সমন্বয় করা হবে। এই বছর আপনারা যেটা দেখবেন, এই যে কম রেট যাদের আছে, আমরা বলছি না, বৈষম্যহীন মানে সবাই একই রেটে ট্যাক্স দেবে। এই যে কাউকে কমালাম কাউকে বাড়ালাম, এটা হবে না। এবং যারা দীর্ঘদিন ধরে ট্যাক্স এক্সেমশন ভোগ করছেন, একবারের পর একবার খালি পাচ্ছে, আমরা বলছি না, এগুলোকে আমরা এক্সপেনশন দিব না। আমরা আপনাদের লায়াবিলিটিগুলো সহজ করব, এট দ্য সেম টাইম আমরা বৈষম্যহীন এবং সবার জন্য একই রকম করা যায় কিনা সেই চেষ্টাটা করব। অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের অটোমেশনের পাশাপাশি রাজস্ব জটিলতা নিরসন ও কর হার কমানোরও দাবি জানানো হয় ব্যবসায়ীদের পক্ষ থেকে। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। শিল্প কারখানায় গ্যাসের দাম গড়ে 33% বাড়িয়েছে এনার্জি রেগুলেটরি কমিশন। বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে বিইআরসি ভবনে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে নতুন দর ঘোষণা করেন কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ। নতুন দর অনুযায়ী বিদ্যমান শিল্পে অপরিবর্তিত রেখে বাড়ানো হয়েছে নতুন শিল্পে গ্যাসের দাম। শিল্প কারখানার বয়লারে অনুমোদিত লোডের 50% বেশি ব্যবহৃত গ্যাসের দাম ঘনমিটার প্রতি 30 টাকা থেকে বাড়িয়ে 40 টাকা এবং ক্যাপটিভে 31 টাকা 50 পয়সা থেকে বাড়িয়ে 42 টাকা নির্ধারণ করেছে বিইআরসি। নতুন শিল্পের পাশাপাশি যারা অনুমোদিত লোডের বেশি গ্যাস ব্যবহার করছেন সেসব শিল্প প্রতিষ্ঠানকেও 30 টাকার পরিবর্তে 40 টাকা দরে বিল দিতে হবে। নতুন দর চলতি মাসের বিল থেকেই কার্যকর হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ইউনিটে ভর্তিতে নতুন করে এমসিকিউ পরীক্ষা নিতে বিশ্ববিদ্যালয়ের আবেদন মঞ্জুর করেছেন হাইকোর্ট। ফলে এই গ্রুপে নতুন করে এমসিকিউ পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি তামান্নার রহমান খালিদির দ্বৈত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ঢাবির পক্ষে শুনানি করেন আইনজীবী শিশির মনির। এর আগে গ ইউনিটের ভর্তি পরীক্ষায় নতুন করে এমসিকিউ পরীক্ষা নিতে হাইকোর্টে আবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত ৮ ফেব্রুয়ারি এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রশ্নপত্রে একাধিক ভুল থাকায় সুষ্ঠু ফল প্রকাশের জন্য পুনরায় পরীক্ষা নেওয়ার অনুরোধ জানিয়ে ভিসি বরাবর আবেদন করেন এক পরীক্ষার্থী, কিন্তু তাতে সাড়া না পাওয়ায় কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা নিয়ে হাইকোর্টে রিট করেন সেই পরীক্ষার্থী। অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানো এবং সকল ভিসা ক্যাটাগরিতে কড়া তদন্ত কার্যক্রম চালানোর নির্দেশ দিয়ে আদেশ জারি করেছে যুক্তরাষ্ট্র। সীমান্ত নিরাপত্তা জোরদার করা এবং বিদ্যমান অভিবাসন আইন কার্যকর করা এই উদ্যোগের মূল লক্ষ্য। জাতীয় প্রেস ক্লাবে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। প্রেস ব্রিফিংয়ে স্টুডেন্ট ভিসা প্রসেসিংয়ে বিলম্ব এবং পারিবারিক এবং কর্মসংস্থান ভিত্তিক ভিসার ক্ষেত্রে দীর্ঘ সময় প্রতীক্ষার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বিশ্বমান বজায় রেখে মানবিক চিকিৎসক গড়ে তুলতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আদ-দ্বীন মেডিকেল কলেজ। কেরানীগঞ্জে বসুন্ধরা আদ-দ্বীন মেডিকেল কলেজে এমবিবিএস পরীক্ষায় অনার্স নম্বর পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন প্রতিষ্ঠানটির শিক্ষকরা। আদ-দ্বীন ফাউন্ডেশনের 4টি মেডিকেল কলেজই সফলতা স্বাক্ষর রেখে চলেছে বলেও জানান তারা। মিজান শাহজাহানের রিপোর্ট। আমাদেরকে সাহায্য করুন। কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জানাতে বসুন্ধরা আদ-দ্বীন মেডিকেল কলেজের এই আয়োজন। এ সময় অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন সদ্য পাশ করা এসব ডাক্তার। জীবনে একজন ভালো ডক্টর হতে পারি। আদ-দ্বীন হাসপাতাল ও নার্সিং সমূহের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাহিদ ইয়াসমিন কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, আদ-দ্বীন ফাউন্ডেশনের 4টি মেডিকেল কলেজেই সফলতার স্বাক্ষর রেখে চলেছে। আমরা সবাই কিন্তু একটা আমব্রেলার নিচে, উই অল আর ফ্যামিলি মেম্বার্স। অতএব যারা অনার্স অ্যাচিভার ফ্রম আওয়ার 4 মেডিকেল কলেজেস, সবার প্রতি আমরা কৃতজ্ঞ এবং বিগ কংগ্রাচুলেশন। আদ-দ্বীন মেডিকেল কলেজ সময়ের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক ডাক্তার আব্দুস সবুর বলেন, একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমের সমন্বয়ে আদর্শ ডাক্তার তৈরির চেষ্টা করছেন তারা। মেডিকেল কলেজেস ইউ ডোন্ট এনগেজ অনলি ইন দ্য একাডেমিক্স, you do engage other co-curricular activities together with the extracurricular activities and together with academic achievement. That will make you good doctor. বসুন্ধরা আদ-দ্বীন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার গোলাম রহমান দুলালের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন আদ-দ্বীন ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার আফিকুর রহমান। You will take the responsibilities of a family and you will fulfill the dream of your own and the dream of your family and your relatives, even for your country and the universe. মানবিক গুণসম্মত ডাক্তার হতে চাই, তাহলেই আমরা এই প্রতিষ্ঠান থেকে সবকিছুই করব এবং ক্রয়ের প্রয়াস চালিয়ে যাব। আদ-দ্বীন ফাউন্ডেশন শুধু ডাক্তার সৃষ্টি করে ক্লান্ত হননি, তারা সবসময় সাধারণ মানুষের পাশে দরকারের স্বাস্থ্য সেবার জন্য সবকিছুই প্রয়াস চালিয়ে যাচ্ছে। পরে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন অতিথিরা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। চৈত্র সংক্রান্তি উপলক্ষে বাসাবো ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে 3 দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ এ মেলার আয়োজন করে। সবুজবাগ বৌদ্ধ মন্দিরে অনুষ্ঠিত মেলায় হাতে বানানো সুন্দর সুন্দর শাড়ি, কাপড় ও গয়না সহ বিক্রি হয়েছে নানান পণ্য। এতে অংশ নেয় নানা শ্রেণী পেশার নারীরা। পাশাপাশি অনুষ্ঠিত হয় বাচ্চাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। পার্টেক্স খেলার খবর।
লাহোরে নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আয়ারল্যান্ডকে 2 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ব্যাটিংয়ের শুরুতেই 2 রানে 2 উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে টাইগ্রেসরা। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি 51 রানে সাজঘরে ফিরলে বাংলাদেশ আরও একবার চাপে পড়ে। এর আগে টস জিতে ব্যাটিং করে 8 উইকেটে 235 রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ 63 রান করেন লরা ডেলানি। 41 রান আসে অর্লা পেন্টারগেস্টের ব্যাট থেকে। বাংলাদেশের বোলারদের মধ্যে রাবিয়া খান 39 রানে 3টি উইকেট শিকার করেন। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। বাংলা নববর্ষ বরণে প্রস্তুত গোটা দেশ। রমনা বটমূল চারুকলায় চলছে বর্ষবরণের শেষ মুহূর্তের প্রস্তুতি। সার্বজনীন এই উৎসবকে সবাই অংশ নেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। অন্তর্বর্তী সরকার কখনো নির্বাচিত সরকারের বিকল্প হতে পারে না, দাবি বিএনপির। ডক্টর ইউনূসকে বিতর্কিত করতে দীর্ঘ সময় ক্ষমতায় রাখার ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী। মডেল মেঘনা আলমের আটকাদেশ কেন অবৈধ নয় তা জানতে চেয়ে হাইকোর্টের রুল। নির্দোষ দাবি বাবার, গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক ছিল না আইন উপদেষ্টা। এবারের সম্মেলনে ৩,১০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে। বহির্বিশ্বে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক ধারণা বদলে দেওয়াই মূল লক্ষ্য, বিডা চেয়ারম্যান। এবং অবশেষে বাংলাদেশের পাসপোর্টে ফিরল এক্সেপ্ট ইসরায়েল। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News।